রাত 8:30টায় শপথ নিচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে স্বপ্নযাত্রা। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে প্রথম কাজ। শহীদ আবু সাইদকে স্মরণ করে অশ্রুসিক্ত ডক্টর ইউনূস। আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে, এটা কেউ বলতে পারবে না। ডক্টর ইউনূস দেশে ফেরায় গোটা সমন্বয়কদের ফুলেল শুভেচ্ছা। সড়কে সড়কে উৎসুক জনতার ভিড়। স্বৈরশাসক হাসিনার অবসানে রচিত হয় নতুন স্বপ্নের প্রেক্ষাপট। দ্বিতীয়বার স্বাধীন হল দেশ। আইজিপির নির্দেশে থানায় ফিরছেন পুলিশ সদস্যরা। সন্ধ্যার মধ্যে ফিরবেন কর্মস্থলে। দ্রুতই নিয়মিত কার্যক্রম শুরুর আশাবাদ। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম। সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের 3 দিন পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 8টায় বঙ্গভবনে নোবেলজয়ী ইউনূসকে সরকার প্রধান হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস ছাড়াও শপথ নিতে পারেন আরও 17 উপদেষ্টা। ইতোমধ্যে তাদের জন্য প্রস্তুত রয়েছে 17 গাড়ি। শপথের পর এসব গাড়িতে বাসস্থানে ফিরবেন উপদেষ্টারা। এদিকে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে পুরোপুরি প্রস্তুত বঙ্গভবন। ইতোমধ্যে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দর্শক, চলছে অন্তর্বর্তী সরকারের শপথের প্রস্তুতি। বঙ্গভবনে রাত 8:30টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শামীমা আক্তার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শামীমা, নতুন অন্তর্বর্তী সরকারের শপথের সার্বিক প্রস্তুতি আমাদের জানাবেন। জুই, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বললেন, আপনি জানেন যে নতুন অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে দেশে এসেছে এবং তিনি রাত 8:30টায় বঙ্গভবনে শপথ নেবেন এবং এই জন্যে বঙ্গভবন কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে রাষ্ট্রপতি ভবনে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের এবং ভিআইপিরা এসেছেন এবং আপনি যদি দেখতে পান যে এখানে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রাষ্ট্রীয় সরকারি ভবন, যে বঙ্গভবনের সামনে। এখানে আপনি দেখতে পাবেন যে সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাইনি, 3 বাহিনীর প্রধান কিংবা যারা শপথ নেবেন তাদের কাউকেই এখন আমরা ঢুকতে দেখিনি এবং এখন পর্যন্ত এখানে আসেননি যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ইতোমধ্যে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের এবং বিভিন্ন সমাজের যারা নেতৃস্থানীয় লোক, যারা ভিআইপি হিসেবে দাওয়াত পেয়েছেন, অর্থাৎ আমরা এর আগেই সেনা প্রধান যে একটি ব্রিফিং করেছেন সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে এখানে প্রায় 400 অতিথি আসবেন। তাদের মধ্যে থেকে আমরা পরবর্তীতে জেনেছি যে এই সংখ্যাটি আরও বড় হতে পারে এবং আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যেসব অতিথিরা এই অনুষ্ঠানে আসছেন তাদেরকে কিন্তু নিরাপত্তার সর্বোচ্চ ব্যবহারটি করেই তাদের গাড়ি চেক করে ভেতরে ঢোকার পারমিশন দিচ্ছেন। এবং আমরা এখানে দেখেছি বিএনপির নেতাকর্মীদেরকে দেখেছি, আমরা জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে দেখেছি, আমরা কমিউনিস্ট পার্টির, অর্থাৎ দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে বাম রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি কোনো দাওয়াত পেত না, সেই তাদেরকেও কিন্তু আমরা আজ এখানে ঢুকতে দেখেছি। এবং এছাড়া আমরা বিভিন্ন সুশীল সমাজের নেতাদেরকে দেখেছি, আমরা ব্যবসায়ীদেরকে দেখেছি, আমরা এখানে বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিদেরকে দেখেছি যে যারা এখানে ঢুকছেন। নাম বলতে গেলে তাদের নামের অনেক বড় একটি তালিকা থাকবে, তবে এর মধ্যে আমরা যেটি ইতিমধ্যে জানতে পেরেছি সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার হচ্ছে, অর্থাৎ আমরা একটি দেখেছি যে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 2 দিন আগেই কিন্তু সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির সাথে বৈঠক করে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি রূপরেখা তারা তৈরি করেছিলেন, সেখানে প্রধান হিসেবে দায়িত্বের কথা তারা বিবেচনা করেছেন যে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন ব্যক্তিত্ব অর্থনীতিবিদ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আমরা শুনেছি। এবং সেই ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কিন্তু এখন পর্যন্ত কারা বাকি 15 জন বা 17 জন শপথ নিচ্ছেন যে তাদের কিন্তু নাম এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি এবং এখন পর্যন্ত সেটি ডিসক্লোজ করা হয়নি। তবে আপনি জানেন যে প্রশাসনের
আন্দোলনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে এর আগেই আমরা জানতে পেরেছি যে পরিবহন পুল শাখা থেকে কিন্তু 17-র অধিক অর্থাৎ 20টি গাড়িকে তারা তৈরি করেছেন এবং সেই গাড়িগুলোতে করেই যারা উপদেষ্টাগণ শপথ নেবেন তারা কিন্তু শপথের পর তারা হচ্ছে যে এখান থেকে যারা শপথ নেবেন তারাই কিন্তু শপথ নেবেন এবং তারাই হচ্ছে কিন্তু আমরা তখন তারা যখন এই গাড়িতে আসবেন সেই গাড়িটি অফ থাকবে কি পতাকা অফ থাকবে কিন্তু তাদের শপথের পর বন্ধ করে দেন শপথের পর আমি শেষ করছি। আচ্ছা শোনেন, আমি এই পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের গেট থেকে জানাচ্ছি, বিস্তারিত জানতে আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। ধন্যবাদ জয়ী। শামীমা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বঙ্গভবন থেকে শপথের সার্বিক প্রস্তুতির তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শামীমা আক্তার। দর্শক, এই মুহূর্তে গুলশানের বাসভবনে অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণের মধ্যে রওনা করবেন বঙ্গভবনের উদ্দেশ্যে। সেখানে আছেন আরেক সহকর্মী মাইনুদ্দিন আরিফ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরিফ, বাসা থেকে কখন বের হবেন ডক্টর ইউনূস? নতুন সরকার নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জুই, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলশান 2-এ যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন সেটির সামনেই। আপনি জানেন যে আজকে দুপুর 2:10 তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন। জাতির উদ্দেশ্যে অবশ্যই তিনি অনেকগুলো বার্তায় দিয়েছেন। আপনি জানেন কিছুক্ষণ পরে অর্থাৎ রাত 8টায় তার শপথ গ্রহণের কথা রয়েছে। তিনি আমরা যেটি শুনেছি সেটি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই যে বাসভবনটি রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সে বাসভবন থেকে তিনি বের হবেন এবং বের হয়ে তিনি সরাসরি বঙ্গভবনে যাবেন। বঙ্গভবনে গিয়ে তিনি সেখানে শপথ নেবেন এবং শপথ নিয়ে তিনি যে রাষ্ট্রীয় অতিথি ভবন সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি যে তার এই বাসভবনে আসাকে কেন্দ্র করে এখানে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ডক্টর ইউনূসের বাসভবনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। ছাত্ররাই দেশে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, শিক্ষার্থীরাই পারবে দেশকে মনের মতো করে সাজাতে। সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় এখন দ্বিধা দ্বন্দ্ব ভুলে সবাইকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার। হাবিবুর রহমান অভির সহযোগিতায় আরো জানাচ্ছেন মাসুদ ইসলাম। সাইদের কথা মনে পড়ছে আমাদের। ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের নাম মুখে আসতেই কণ্ঠ ভারী হয়ে আসে প্রফেসর ইউনূসের। প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। তরুণ প্রজন্মের অনুরোধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে দেশে ফেরেন তিনি। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানায় এই প্রজন্মের অগ্রনায়করা। সঙ্গে ছিলেন 3 বাহিনী প্রধান সহ রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো নোবেলজয়ী ব্যক্তিত্ব রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিচ্ছেন। বিষয়টিকে গুরুত্ব দেয় আন্তর্জাতিক গণমাধ্যমও। বিমানবন্দরে পৌঁছানো মাত্রই একই সঙ্গে লাইভ সম্প্রচার করে আল জাজিরা, বিবিসি ও CNN। মাতৃভূমিতে পা রেখে আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। বলেন, যারা পুনরায় স্বাধীনতা এনে দিলেও তারাই পারবে দেশটাকে নতুন করে সাজাতে। এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। ছাত্রদের আন্দোলনে নতুন করে শক্তি পেল বাক স্বাধীনতা। দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে সঙ্গে নিয়ে চলার আহ্বান ছিল তার কণ্ঠে। এটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। প্রথম কাজ হবে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, আর এই কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেশে উদ্ভূত পরিস্থিতি দ্রুতই ডক্টর ইউনূসের মতো যোগ্য নেতৃত্ব নিয়ন্ত্রণ করতে পারবেন বলে আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের অধীনে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। ছাত্র গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী সহ সাধারণ মানুষের খোঁজ খবর নিতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে
আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপি মহাসচিব। ছাত্ররা আছে, অসংখ্য ছাত্র ছোট ছোট কাজ করে, সিএনজি চালায়, ওয়ার্কশপে কাজ করে, এমনকি ফুড ডেলিভারি যে দেয় সে ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইনজুরি নিয়ে রয়েছে। এবং সমস্তগুলো এই আন্দোলন চলাকালীন সময়ে এই ইনজুরিগুলো ঘটেছে, হত্যাকাণ্ডগুলো ঘটেছে। আমরা এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এরা অনেকে সেরে উঠবে, এদের আরও চিকিৎসা লাগবে। আমরা সব রকম সহযোগিতার কথা এখানে বলেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সফল হবেন বলে আশা করেন মির্জা ফখরুল। এই গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ, এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। দেশের পরিস্থিতি উন্নয়নে নতুন সরকারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের দাবিও জানান বিএনপি মহাসচিব। এটা এখন আপনারা বলেছি 3 মাস, আপনারা জানেন। আমাদের প্রশ্ন হচ্ছে 3 মাস, যত শীঘ্র সম্ভব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ছাত্রদের করা তালিকাই জনগণের তালিকা বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। উপদেষ্টা পর্ষদে কারা থাকছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করতে যে কথা বলেন তিনি। একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্ন স্থানে সরকারের স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করছে বলে অভিযোগ করেন জামায়াতের আমির। তাদের রক্ষায় সংগঠনের নেতাকর্মীরা কাজ করছে বলেও জানান তিনি। ঢাকা মেডিকেলের পর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন জামায়াতের আমির। আজ পর্যন্ত জনগণের ফাংশন চলছে, কালকে থেকে শুরু হবে ইন্টারিম গভর্নমেন্ট, এরপরে আসবে পলিটিক্যাল গভর্নমেন্ট। কিন্তু এখন তো জনগণের যে সরকার চলতেছে কিভাবে চলছে আপনারা বুঝতেই পারছেন। আমরা এই জায়গাটা এইভাবে চলুক এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি দ্রুত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তার জায়গায় চলে আসুক এবং দুর্বৃত্তরা যেন সুযোগ না পায়। কর্মস্থলে ফিরছেন পুলিশ সদস্যরা। পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলামের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ থানায় যোগ দেন অনেকে। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কায় থানার আশপাশে অবস্থান করছেন অনেকে। এদিকে থানার নিরাপত্তা দিচ্ছেন আনসার সদস্যরা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সরকার পতনের পর ক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলে অনেকটাই ফাঁকা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তর। 3 দিন পর স্বাভাবিক কার্যক্রম ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে নির্দেশনা অনুযায়ী কর্মস্থলে ফিরছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে সচল হয়ে উঠেছে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ও। ডিবি কার্যালয়ের সামনে দেখা যায় খাতায় এন্ট্রি করে কার্যালয়ে প্রবেশ করছে পুলিশ সদস্যরা। আইজি স্যার আমাদেরকে 8টা পর্যন্ত 8টার মধ্যে আসার জন্য নির্দেশনা দিয়েছে, আমরা সেই নির্দেশনা অনুসারে আমাদের লোক আসতেছে। ব্যস্ত হয়ে পড়েছে ডিএমপি কার্যালয়েও। একে একে ফিরছে পুলিশ সদস্যরা। থানাগুলোর চিত্র একই, প্রধান গেটে তালাবদ্ধ রেখে ভেতরে অবস্থান নিচ্ছেন অনেকে। তবে সাম্প্রতিক সহিংসতায় এখনো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা। সবাই মৃত্যুরকে করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি, কিন্তু তারপরেও একটা ভয়ভীতি, আতঙ্ক শরীর কাঁপতেছে। আমরা অনেক দাবি দেওয়া উপস্থাপন করেছি, স্যার আমাদের বলেছেন যে আপনাদের দাবি দেওয়া যৌক্তিক, আমরা দেখবো। এখন এটা আমাদের সিনিয়র অফিসাররা যে ডিসিশন দেয় আমরা সেই মোতাবেক আমরা কাজ করি। এদিকে ফাঁকা থানার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। আমরা নিরাপত্তা দায়িত্বে সর্বদা সচেষ্ট আছি, দায়িত্ব পালন করতেছি। পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তার শঙ্কা দূর করতে সতর্ক রয়েছে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা। নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজারবাগ পুলিশ লাইনেও। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। নতুন অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত।
স্বৈরাচার শেখ হাসিনার পতনের ঠিক দুদিন পর বুধবার পদত্যাগ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা AM আমিন উদ্দিন। তার পরদিনই সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে নতুন অ্যাটর্নি হিসেবে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার দুপুরে নিজের দায়িত্ব বুঝে নেন নতুন অ্যাটর্নি জেনারেল। দাপ্তরিক কাজ শেষে বসেন নিজ কক্ষে, সই করেন প্রয়োজনীয় নথিতে। এদেশের আপামর জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের সর্বোচ্চ আদালত পর্যন্ত তিনি ও তার দফতর নিরবিচ্ছিন্নভাবে কাজ করবে বলে জানান নতুন অ্যাটর্নি জেনারেল। এদেশের আপামর জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই অফিস যেন অতন্দ্র প্রহরীর মতো কাজ করে। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য 1971 সালে যারা জীবন দিয়েছিলেন, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য 2024 সালে এসেও যাদেরকে জীবন দিতে হয়, আমরা প্রত্যাশা করব আগামীর বাংলাদেশ হবে তাদের রক্ত ঋণ পরিশোধ করার জন্য। নোবেলজয়ী ডক্টর ইউনূস এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। দ্য নোবেল লরেটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে সামনে এসেছেন এবং যাকে ইতিমধ্যেই আমাদের এই সংকটকালীন সময়ে কাণ্ডারি হিসাবে সামনে আনা হয়েছে। তার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই লক্ষ্য থাকবে বলে জানান মোহাম্মদ আসাদুজ্জামান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এ যেন ভিন্ন এক ঢাকা। মাত্র 3 দিন দায়িত্ব পালন করেই সড়কের বেহাল ট্রাফিক ব্যবস্থা বদলে দিল শিক্ষার্থীরা। পুলিশের কর্মবিরতিতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ছাড়াও সড়কের ময়লা পরিষ্কার ও দেয়ালচিত্র অঙ্কনের মাধ্যমে রাজধানীর চিত্রই যেন বদলে গিয়েছে। শিক্ষার্থীদের এমন কাজে খুশি সব শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। এ যেন ভিন্ন এক চিত্র রাজধানী ঢাকার। সড়কে পুলিশ না থাকায় নগরীর মোড়ে মোড়ে শিক্ষার্থীদের অবস্থান। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি চলছে সড়ক পরিষ্কারের কাজও। এতে অংশ নিয়েছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। মানুষ প্রচুর কোঅপারেটিভ, যার কারণে আমরা খুব সহজেই ট্রাফিকটাকে কন্ট্রোল করতে পারতেছি। শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সড়কে ফিরেছে শৃঙ্খলা। কোথাও চোখে পড়ছে না রাজধানী ঢাকার সেই চিরচেনা যানজট। যারা হেলমেট ইউজ করতেছে না তাদেরকে 5-10 মিনিট করে সাইডে রাখে, তাদের এই শাস্তিটা দেওয়া হচ্ছে যাতে পরবর্তীতে তারা এই জিনিসটা মাথায় রাখে। সিগন্যাল ছাড়ার পূর্বেই বাসের গেটে উঠে যাচ্ছি এবং নির্ধারিত স্থানে পৌঁছানোর আগ পর্যন্ত বাসকে থামতে দিচ্ছি না। শিক্ষার্থীরা বলছেন পুলিশের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে চলমান থাকবে তাদের এই কার্যক্রম। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও আমরা করতে পারবো। আমরা ইনশাল্লাহ আমরা কলমে ধরতে পারবো, আমরা ঝাড়ু ধরতে পারবো, আমরা ইনশাল্লাহ দেশও চালাতে পারবো। পুলিশটা আমার পরে যদি তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে, সেক্ষেত্রে আমাদের আসলে নামার প্রয়োজন নেই। তখন আমরা আমাদের নিজেদের কাজে মনোযোগ দিতে পারবো। শিক্ষার্থীদের কাজে খুশি নানা শ্রেণী পেশার মানুষ। বলছেন পুলিশ যা পারেনি তা করে দেখিয়েছে ছাত্র জনতা। এই গাড়ি চালকরা কিন্তু এই যে ছাত্রদের উপরে, এই যে নিরাপদ সড়কের উপরে, এদের উপরে একটা সম্মান আছে, একটা শ্রদ্ধাবোধ আছে। সেটার জন্যই কিন্তু তারা কিন্তু তাদের কথাগুলো মেনে চলছে। কিন্তু তাদের প্রতি কেন শ্রদ্ধাবোধ নাই? কারণ এই যে 2 পয়েন্টস বামের দিকে বামে নিচ্ছে, সোজা যেগুলো সোজা যাবে এগুলো সোজা পাঠাচ্ছে। খুব শৃঙ্খলাভাবে এরা ট্রাফিকের নিয়ন্ত্রণ করতেছে। পুলিশ ব্যর্থতা, ছাত্র সমাজ খুব আমাদের জন্য আগে বাড়িয়ে নিয়েছে, আমরা খুব খুশি, লাখবার খুশি। শিক্ষার্থীদের শুকনো খাবার ও পানি দিয়ে সাহায্য করছেন নগরবাসী। আমাদেরকে আসলে সবাই সাহায্য সহযোগিতা করতেছে, আমাদেরকে পানি, খাবার, জুস, বিস্কিট সবাই অনেক দিতেছে, এমনকি বাকি খাবারও দিতেছে। কাজ করে একটু রেস্ট নেওয়ার জন্য বসছি, একজন আঙ্কেল এসে আমাদের চা খাওয়াইছে, আমরাও নাস্তা করতেছি, তো সবাই অনেক ভালোবাসা দিতেছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক অঙ্গনের খবর। বাংলাদেশের রাজনৈতিক সংকটে বিচলিত পার্শ্ববর্তী দেশ ভারত। দেশের মতো ভারতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন কংগ্রেস নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। তার অভিযোগ, দিল্লি ও কাশ্মীরে যে দমন পীড়ন চলছে তাতে যে কোনো সময় বিক্ষুব্ধ হয়ে উঠতে পারেন ভারতীয়রা। একই বার্তা দিয়ে জনগণের ধৈর্যের পরীক্ষা না নিতে সতর্ক করেছেন শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে। আরও জানাচ্ছেন লুৎফর কবির।
বাংলাদেশে আকস্মিক সরকার পতন এবং রাজনৈতিক অস্থিরতায় প্রভাব পড়েছে প্রতিবেশী ভারতেও। ছাত্র ও জনতার জনজোয়ারে অস্থিরতা দেখা দিয়েছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। এ নিয়ে সতর্ক করে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা সালমান খুরশিদ বলেছেন, কাশ্মীর ও দিল্লিতে দমনপীড়নের ফলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে ভারতীয়দের ভেতর, যা যে কোনো সময় বাংলাদেশের পরিস্থিতিতে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন এই জ্যেষ্ঠ রাজনীতিক। বাংলাদেশ is a concentration of much that we have in our country, and the spread in our country prevents things blowing up in the manner in which they've blown up in Bangladesh. But whatever is happening in Bangladesh is terrible. It really is terrible. তার মতে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন বলে দাবি করে বাংলাদেশের ক্ষেত্রে তাই ঘটেছে মনে করেন সালমান খুরশিদ। ভারতের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতাদের অভিযোগ, দেশে নৈরাজ্য চায় কংগ্রেস। অন্যদিকে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বাংলাদেশের পরিস্থিতি থেকে নিজেদের শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন। जम्मू कश्मीर में जहां जवानों के बहुत बड़े मसाइल हैं, रोज़ हमारे दरियाओं में से, घरों में से खुदकुशियों के खबरें मिलती हैं। ड्रग एडिक्शन बहुत ज़्यादा हो गया, पर इसका बेसिक अगर हम देखें जो वजह है वो ये है कि नौजवान इस वक्त फील करता है बेबस, लाचार, मजबूर, जो बांग्लादेश की हालत हुई। তাদের এমন মন্তব্যে ভারত জুড়ে তোলপাড়। এর মাঝেই আগুনে ঘি ঢাললেন শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে। তিনি বলেন, বাংলাদেশের বৈষম্য শিক্ষার্থীদের রাজাকার হিসেবে অভিহিত করা হয়। একইভাবে ভারতের আন্দোলনকারী কৃষকদের জঙ্গি আখ্যা দেয় মোদী সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।